গুড মর্নিং আমার প্রিয় সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তার সঙ্গে সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী কাব্য। এমন একজন ব্যক্তি পুরুষ যার জীবনকে কেন্দ্র করে গোটা বাংলা সমাজ পরিবর্তিত হতে পারে, বাংলা সাহিত্য পরিবর্তিত হতে পারে, তার সঙ্গে বাংলা সাহিত্যের মধ্যযুগও কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে যেতে পারে। কলিযুগের অবতার শ্রী চৈতন্যদেব, তার জীবনকে কেন্দ্র করে লেখা যে কাব্য, সেই কাব্যই হলো চৈতন্য জীবনী কাব্য। শুধু বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষাতেও কিন্তু অনেক চৈতন্য জীবনী কাব্য রয়েছে। তাই এই জীবনী কাব্য আলোচনায় আমরা সব থেকে গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এবং চৈতন্য জীবনী কাব্য আমরা সুন্দর করে বুঝবো, যাতে আমাদের একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে জীবনী সাহিত্য বিষয়ে যেসব প্রশ্ন আসবে যাতে আমরা সহজেই তার উত্তর করতে পারি, সেইভাবেই আলোচনাটা দেখব। তাই মনোযোগ সহকারে কিন্তু এই ক্লাসটা করতে থাকো। চলো শুরু করা যাক মধ্যযুগের বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী কাব্য। দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য এবং প্রথম পয়েন্টে আমরা দেখে নেব। দেখো, বাঙালি সমাজ ও সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব। মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যকে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের প্রবক্তা চৈতন্যদেব ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। শুধু বাংলা সমাজ নয়, বাংলা সাহিত্যকেও তিনি দারুণভাবে প্রভাবিত করলেন এবং তার সঙ্গে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের তিনি প্রবর্তন করলেন। জাতপাতের ঊর্ধ্বে উঠে ধর্মীয় ভেদাভেদকে গৌণ করে তুলে তিনি অবিন্যস্ত, শৃঙ্খলাহীন, বহুধা বিভক্ত বাঙালি সমাজে মানব প্রেমের বাণী প্রচার করলেন। অর্থাৎ দেখো, সেই সময়ে মধ্যযুগের বাংলা সমাজ ছিল বহুধা বিভক্ত, কিন্তু শ্রীচৈতন্যদেব সেই অবিন্যস্ত বিভক্ত বাঙালি সমাজে তিনি একটা মেলবন্ধন গড়ে তুললেন। সেই সঙ্গে দেখো, যবন কাফেরকে এক পংক্তিতে নিয়ে এলেন। সেই সময় যেহেতু ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদকে তিনি তুলে দিলেন। বাংলা সমাজ ও সংস্কৃতি প্রথম রেনেসাঁস বা নবজাগরণ ঘটালেন নবদ্বীপের নিমাই। নেক্সট পয়েন্ট দেখো, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। সাহিত্যের ধারা মেনে এই মহামানবের জীবনচর্চা ও দর্শনের ঢেউ আছড়ে পড়ল বাংলা সাহিত্যে। অর্থাৎ তার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনকে কেন্দ্র করে তার যে প্রভাব, সেটা বাংলা সাহিত্যেও কিন্তু পড়ল। চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে এলো জীবনী সাহিত্যের ধারা। এর আগে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য বলে কোনো সাহিত্য ছিল না। প্রথম চৈতন্যদেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্যের ধারা গড়ে উঠল। মধ্যযুগের বাংলা সাহিত্যে তিনি হয়ে উঠলেন নির্ণায়ক। তাকে মধ্যমণি করে, এমন একজন ব্যক্তি, তাকে মধ্যমণি করে বাংলা সাহিত্য চৈতন্য পূর্বযুগ, চৈতন্য সমকালীন যুগ, চৈতন্য পরবর্তী যুগ, এই তিন ভাগে বাংলা সাহিত্যের বিভাজন ঘটে গেল। তাহলে একবার শুধু কল্পনা করো, এমন একজন ব্যক্তি যাকে কেন্দ্র করে কিন্তু সাহিত্য তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই পয়েন্টে দেখো, চৈতন্য জীবনীকে কেন্দ্র করে মুরারি গুপ্ত সংস্কৃত ভাষায় প্রথম চৈতন্য জীবনী রচনা করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটা। চৈতন্য জীবনী সাহিত্য রচনা হলো, সেটা কিন্তু বাংলা ভাষায় প্রথম নয়। মুরারি গুপ্ত সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করলেন। কাব্যের নাম দেখো, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম নামক এই গ্রন্থ মুরারি গুপ্তের কর্চা নামেই কিন্তু বিশেষভাবে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা মনে রাখবে। মুরারি গুপ্তের কর্চা নামেই কিন্তু পরিচিত এই শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম যে গ্রন্থটি, সেটি মুরারি গুপ্তের কর্চা নামেই অধিক পরিচিত। বাংলা ভাষায় রচিত। এরপরে দেখো, সংস্কৃত হয়েছে প্রথমে, তারপরে বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ জীবনী সাহিত্য হলো বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত। খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা অবশ্যই নোট ডাউন করে যাবে। এরপরে আমরা চলে এসেছি প্রথম বাংলা জীবনী কাব্য, অর্থাৎ শ্রীচৈতন্য ভাগবত, যার রচনাকার হলেন বৃন্দাবন দাস। কবি প্রসঙ্গ প্রথমে আমরা জেনে নিই। বর্ধমান জেলার দেনুর গ্রামে আনুমানিক 1519 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের আবির্ভাব ঘটে এবং 1589-তে তার তিরোধান ঘটে। তার জন্মসাল এবং তার সঙ্গে মৃত্যুসালটা দেখে নাও। এরপরে কাব্য পরিচয়ে চলে আসি। শ্রীচৈতন্য ভাগবতকে আমরা দেখো তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি: আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। শ্রীচৈতন্য ভাগবতের মোট অধ্যায় হলো 51টি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আদিখণ্ডে রয়েছে 15টি অধ্যায়। চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে গয়া গমন কাহিনী পর্যন্ত যেখানে বর্ণিত হয়েছে। অর্থাৎ প্রথম 15টি অধ্যায়ে শ্রীচৈতন্যদেবের জন্মলাভ এবং জন্মলাভ থেকে তিনি যে গয়াতে গিয়েছিলেন, সেই গয়ার
কাহিনী পর্যন্ত এই খণ্ডে বর্ণিত হয়েছে। মধ্যখণ্ডে আমরা দেখব 26টি অধ্যায়, অর্থাৎ 15 আর 26 হলো দেখো 41। সেখানে আমাদের যে বিষয় রয়েছে সেটা দেখো, জগায় মাধায় বৃত্তান্ত, কাজী দলন থেকে শুরু করে সন্ন্যাস গ্রহণ ও চৈতন্যের জ্যোতিবেশ ধারণের আখ্যান, এই সমস্ত কাহিনীগুলো কিন্তু মধ্যখণ্ডে রয়েছে। অন্তখণ্ডে 10টি অধ্যায়, অধ্যায়গুলোর সংখ্যাগুলো মাথায় রাখবে। মহাপ্রভুর নীলাচল গমন, প্রতাপ রুদ্র রূপ ও সনাতনের সঙ্গে সাক্ষাৎ, মহাপ্রভুর তিরোধানের কাহিনী সেখানে বর্ণিত হয়েছে। কাব্যের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নাও। শ্রীচৈতন্য ভাগবত চৈতন্যদেবের জীবনের নানা লীলাময় আখ্যানের পাশাপাশি, অর্থাৎ চৈতন্যদেবের যে জীবন, সেই জীবনের কাহিনী যেমন এখানে ফুটে উঠেছে, ঠিক সেই রকম চৈতন্যদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই নবদ্বীপ এবং তার সন্নিহিত অঞ্চলের বিভিন্ন ঘটনা, সমাজ এবং তার সঙ্গে বিভিন্ন শ্রেণী ও মানুষের পরিচয়ও কিন্তু আমরা এখানে পাবো। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ যদি কোনো জীবনী কাব্য হয় সেটা হলো শ্রীচৈতন্য চরিতামৃত। লেখক হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। শ্রীচৈতন্য চরিতামৃত ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার ও শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য হিসাবে পরিচিত। কবি প্রসঙ্গ একবার দেখে নাও। কৃষ্ণদাস কবিরাজের জন্মবৃত্তান্ত একবার দেখে নাও। ষোড়শ শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে কবি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো ভগীরথ এবং মাতা হলো সুনন্দা দেবী। প্রশ্ন আসতে পারে প্রতিটা পয়েন্টেই, তাই আলোচনাটা খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই পয়েন্টগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা দেখে নেব, দেখো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির পরিচয়। 62টি অধ্যায়, অর্থাৎ প্রথম যে চৈতন্য জীবনী কাব্য সেখানে পেয়েছিলাম 51টি অধ্যায়, কিন্তু এখানে দেখো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির পাচ্ছি 62টি অধ্যায়। গ্রন্থটি 3টি লীলায় বিভক্ত, এখানে কিন্তু খণ্ড বলছে না। 62টি যে অধ্যায় তাকে 3টি লীলাতে বিভক্ত করা হয়েছে। দেখো আদি লীলার 17টি অধ্যায়, চৈতন্যদেবের জন্ম থেকে শুরু করে দেখো তার সন্ন্যাস গ্রহণ পর্যন্ত এখানে বর্ণিত হয়েছে। চৈতন্য অবতারের কারণ এবং অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভুর কথা এখানে বর্ণিত হয়েছে। অদ্বৈত, নিত্যানন্দ এবং মহাপ্রভু এই তিনজনের যে মিলন বা তাদের মিলিত হওয়ার ফলে যেসব কাহিনী বা ঘটনা, সেই ঘটনাকে এখানে কিন্তু বর্ণিত করা হয়েছে। মধ্যলীলায় 25টি অধ্যায়ে বর্ণিত হয়েছে মহাপ্রভুর নীলাচল গমন। মধ্যলীলাতে পাচ্ছি 25টি অধ্যায় এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো মহাপ্রভুর নীলাচল গমন, দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ ভারত ভ্রমণ, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ ও সাধ্য সাধন তত্ত্বকথা, অর্থাৎ আমাদের জীবনের যে সত্যসার কী সেই সত্যসার নিয়ে যে আলোচনা সেটা মধ্যলীলার 25টি অধ্যায়ে বর্ণিত হয়েছে। অন্তলীলার পরিচ্ছদ সংখ্যা হচ্ছে 20। দেখো 17, 25, 42 আর 20তে 62। এখানে মহাপ্রভুর নীলাচল জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। কবি কৃতিত্ব দেখো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণীত এই গ্রন্থে চৈতন্যদেবের জীবন কথা যেমন বর্ণিত হয়েছে, তেমনি ব্যাখ্যাত হয়েছে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের তত্ত্বকথাও। জীবনের যে মূল সারকে তুলে ধরাই হলো সেই গৌড়ী ও বৈষ্ণব ধর্মের মূল কথা, সেই তত্ত্বকথাই কিন্তু আলোচিত হয়েছে এই কাব্যে, তাই এটিকে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছিল তোমাদের চৈতন্য জীবনী কাব্যের একটা সম্পূর্ণ আলোচনা। এই আলোচনা যদি তোমরা ঠিকঠাক করে দেখেছো তাহলে দেখো এরপরে তোমাদের পরীক্ষায় আসতে পারে এইরকম সম্ভাব্য কিছু এমসিকিউ এখানে তুলে ধরা হয়েছে। সেই এমসিকিউগুলোর উত্তর তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। এবং তার সঙ্গে বলে রাখি, এই যে পিপিটি, এই পিপিটিটা তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে, তাতে অনেকটাই তোমাদের সুবিধা হবে। প্রথম কোশ্চেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকাল 1480 খ্রিস্টাব্দ, 1533 খ্রিস্টাব্দ, 1500 খ্রিস্টাব্দ, 1486 খ্রিস্টাব্দ। উত্তর হবে 1486 খ্রিস্টাব্দ। চৈতন্য মহাপ্রভুর তিরোধানকাল 1480 খ্রিস্টাব্দ, 1486 খ্রিস্টাব্দ, 1500 খ্রিস্টাব্দ, 1533 খ্রিস্টাব্দ। উত্তর হবে 1533 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বর্ধমান জেলার শ্রীখণ্ড, 24 পরগনা জেলার হালিশহর, নদিয়া জেলার নবদ্বীপ, হাওড়া জেলার পেড়োগ্রাম। উত্তর হবে গ অপশন, নদিয়া জেলার নবদ্বীপ। চতুর্থ কোশ্চেন দেখো, চৈতন্যদেবের পিতা ও মাতার নাম বিশ্বম্ভর মিশ্র শচী দেবী, জগন্নাথ মিশ্র শচী দেবী, বিশ্বম্ভর মিশ্র ও লক্ষ্মীপ্রিয়া দেবী, জগন্নাথ মিশ্র বিষ্ণুপ্রিয়া। উত্তর হবে
জগন্নাথ মিশ্র ও শচী দেবী, খ অপশন। পরের পয়েন্ট দেখো, চৈতন্য মহাপ্রভু কোন ধর্মের প্রবর্তক ছিলেন? বৈষ্ণব ধর্মের, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের, শৈব ধর্মের, শাক্ত ধর্মের? উত্তর হবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের। চৈতন্যদেবের প্রভাবে বাংলা সাহিত্যে কোন কোন সাহিত্য ধারার উদ্ভব হয়? জীবনী সাহিত্য, আত্মজীবনী সাহিত্য, গীতি কবিতা, কীর্তন? উত্তর হবে ক অপশন, জীবনী সাহিত্য। পরের কোশ্চেন দেখো, চৈতন্য মহাপ্রভু তার ধর্ম পালনের ক্ষেত্রে হিন্দু অহিন্দু ভেদাভেদ মানতেন না, উচ্চ নিচ ভেদাভেদ মানতেন না, পণ্ডিত মূর্খ ভেদাভেদ মানতেন না? ঘ হলো উক্ত সব কটি। উত্তর হবে ঘ, উক্ত সব কটি। পরের কোশ্চেন দেখো, প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? বৃন্দাবন দাস রচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরায় রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, মুরারি গুপ্ত রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক? উত্তর হচ্ছে দেখো মুরারি গুপ্ত রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের কোশ্চেন দেখো, বাংলায় রচিত প্রথম চৈতন্য জীবনী সাহিত্য কোনটি? বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরায় রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, মুরারি গুপ্ত রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম, কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক? উত্তর হবে ক, বৃন্দাবন দাস রচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত হলো বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী সাহিত্য। পরের কোশ্চেন দেখো, বৃন্দাবন দাস কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার কাদড়া গ্রামে, বর্ধমান জেলার দেনুর গ্রামে, বীরভূম জেলার নান্নুর গ্রামে, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে? উত্তর হবে বর্ধমান জেলার দেনুর গ্রামে। পরের কোশ্চেন দেখো, বৃন্দাবন দাসের জন্ম আনুমানিক 1530 খ্রিস্টাব্দে, 1533 খ্রিস্টাব্দে, 1519 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে? উত্তর হবে গ অপশন, 1519 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বৃন্দাবন দাসের মাতা হলেন চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীবাসের ভাতুষপুত্রী নারায়ণী দেবী, নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবী, সুনন্দ দেবী, শচী দেবী? উত্তর হলো শ্রীবাসের ভাতুষপুত্রী নারায়ণ দেবী। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য ভাগবত কয়টি খণ্ডে বিভক্ত? 51, 55, 61, 50? আগেই তোমরা জেনেছো 51টি। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের প্রথম খণ্ডে কয়টি অধ্যায় আছে? 26টি, 15টি, 10টি, 17টি? উত্তর হবে খ অপশন, 15টি। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের দ্বিতীয় খণ্ডে কয়টি অধ্যায় আছে? 26টি, 15টি, 10টি, 17টি? উত্তর হবে ক অপশন, 26টি। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের তৃতীয় খণ্ডে কয়টি অধ্যায় আছে? 26টি, 15টি, 10টি, 17টি? উত্তর হবে গ অপশন, 10টি। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের দ্বিতীয় খণ্ডে আছে চৈতন্যদেবের গয়াগমনের কাহিনী, কেশব ভারতীর কাছে চৈতন্যদেবের দীক্ষা গ্রহণের আখ্যান, মহাপ্রভুর নীলাচল গমনের কথা, প্রতাপরুদ্র রূপ ও সনাতনের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাতের কাহিনী? উত্তর হবে খ অপশন, কেশব ভারতীর কাছে চৈতন্যদেবের দীক্ষা গ্রহণের আখ্যান। অর্থাৎ কেশব ভারতীর কাছে চৈতন্যদেব সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়েছিলেন। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের প্রথম খণ্ডে আছে জগাই মধাই বৃত্তান্ত, চৈতন্যদেবের গয়াগমনের কাহিনী, মহাপ্রভুর নীলাচল গমনের কাহিনী, প্রতাপরুদ্র রূপ সনাতনের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাতের কাহিনী? উত্তর হবে খ অপশন, চৈতন্যদেবের গয়াগমনের কাহিনী। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির মধ্যলীলায় কয়টি খণ্ড রয়েছে? 10টি, 17টি, 25টি, 20টি? উত্তর হবে গ 25টি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির অন্তলীলায় কয়টি খণ্ড রয়েছে? 10টি, 17টি, 25টি, 20টি? উত্তর হবে 20টি, ঘ অপশন। পরের কোশ্চেন দেখো, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির অন্তলীলায় রয়েছে চৈতন্য অবতারের কারণ, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ, সাধ্য সাধন, তত্ত্বকথা, মহাপ্রভুর নীলাচল জীবন? উত্তর হবে ঘ, মহাপ্রভুর নীলাচল জীবন। গৌরাঙ্গ বিজয় কাব্যটির প্রণেতা হলেন লোচন দাস, চূড়ামণি দাস, জয়ানন্দ, নিত্যানন্দ? এখানে উত্তর হবে চূড়ামণি দাস। চৈতন্য মঙ্গল কাব্যটির রচয়িতা হলেন লোচন দাস, চূড়ামণি দাস, ঈশ্বর দাস, নিত্যানন্দ? উত্তর হবে ক, লোচন দাস। জয়ানন্দ রচিত কাব্যটি হলো চৈতন্য মঙ্গল, গৌরাঙ্গ বিজয়, চৈতন্যোল্লাস, চৈতন্য চন্দ্রোদয়? উত্তর হবে চৈতন্য মঙ্গল। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির আদিলীলায় রয়েছে চৈতন্য অবতারের কারণ, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ, সাধ্য সাধন, তত্ত্বকথা, মহাপ্রভুর নীলাচল জীবন? উত্তর হবে ক, চৈতন্য অবতারের কারণ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির মধ্যলীলায় রয়েছে চৈতন্য অবতারের কারণ, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ, সাধ্য সাধন, তত্ত্বকথা, মহাপ্রভুর নীলাচল জীবন? উত্তর হবে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ কথা, অর্থাৎ খ অপশন।
শ্রী শ্রী চৈতন্য ভাগবতের তৃতীয় খণ্ডে রয়েছে জগাই মাদাই বৃত্তান্ত, চৈতন্যদেবের গয়া গমনের কাহিনী, মহাপ্রভুর নীলাচল গমনের কথা, প্রতাপরুদ্ধ রূপ ও সনাতনের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাতের কাহিনী। উত্তর হবে গ, মহাপ্রভুর নীলাচল গমনের কথা। কোনটিকে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য বলা হয়? বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, মুরারিগুপ্ত রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম, কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক। উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আবির্ভাব ষোড়শ শতাব্দীর শেষার্ধে, পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে, ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে, পঞ্চদশ শতাব্দীর মধ্য সময়। উত্তর হবে ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে। পরের কোশ্চেন দেখো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার দামুন্না গ্রামে, বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে, বর্ধমান জেলার দেনুর গ্রামে, বর্ধমান জেলার শ্রীখণ্ডে। বর্ধমান জেলার কাটোয়ার নিকট ঝামটপুর গ্রামে। পরের কোশ্চেন দেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কয়টি খণ্ডে বিন্যস্ত? 51টি, 41টি, 62টি, 65টি। উত্তর হবে গ অপশন 62টি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কয়টি লীলায় বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে 3টি লীলা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির আদি লীলায় কয়টি খণ্ড রয়েছে? 10টি, 17টি, 25টি, 20টি। উত্তর হবে 17টি। এরপরে দেখো এমসিকিউ এর একটা আলাদা ধরন, যেখানে তোমাদের 4টে তথ্য থাকবে এবং সেই তথ্যগুলো সত্য কি মিথ্যা যাচাই করতে হবে। দেখো, ষোড়শ শতকের চণ্ডীমঙ্গলের কবি দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল গীতে বিষ্ণুপদ লক্ষ্য করা যায়। কৃষ্ণদাস চৈতন্য ভক্ত শ্রীবাসের ভাতুষকন্যা নারায়ণের পুত্র। দ্বিতীয় তথ্য। চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদকর্তা হলেন বীর হাম্বির। তৃতীয় তথ্য। এবং চতুর্থ তথ্য হলো চৈতন্য ভাগবত 3টি খণ্ডে 51টি অধ্যায় বিন্যস্ত। এরপরে তোমাদেরকে বিচার করতে হবে। দেখো, খ অপশনটা ভালো করে দেখো। 1 নাম্বার তথ্য হচ্ছে সত্য, 2 নাম্বার হচ্ছে মিথ্যা, 3 নাম্বার সত্য, 4 নাম্বার সত্য। দেখো, তোমাদের স্তম্ভ মেলানো এমসিকিউ থাকবে। সেই স্তম্ভ মেলানোর প্রথমে বাঁ দিকে রয়েছে দেখো, ক স্তম্ভে হরিবংশ, কৃষ্ণমঙ্গল, গোবিন্দ বিজয়, প্রেম বিলাস। ডান দিকে খ স্তম্ভে রয়েছে ভবানী দাস ঘোষ, অভিরাম দত্ত, ভবানন্দ, নিত্যানন্দ দাস। অর্থাৎ দেখো, হরিবংশ সমান সমান হচ্ছে সি অপশন। হরিবংশ একেরটা হচ্ছে সি অপশন। তার সঙ্গে দেখো 2 কৃষ্ণমঙ্গল হবে এ অপশন, ভবানী ঘোষ। 3 নম্বরে গোবিন্দ বিজয় হবে বি অপশন, অর্থাৎ অভিরাম দত্ত। এবং 4 নম্বরে প্রেম বিলাস হবে নিত্যানন্দ দাস, অর্থাৎ ঘ অপশন। পরের প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মের যে ভক্তিবাদ তা মধুরা ভক্তি। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের ভক্তিবাদ হলো রাগানুগা ভক্তিবাদ। চৈতন্যোত্তর যুগের পদাবলিতে ঈশ্বরের প্রতি অহৈতুকী ভক্তি প্রধান বিষয় হয়ে ওঠে। চৈতন্যোত্তর যুগের ঐশ্বর্যভাব তিরোহিত হয়ে কৃষ্ণপ্রেমী পরম পুরুষার্থে পরিণত হয়। দেখো, উত্তর হবে তোমাদের ক। 1 দাগ মিথ্যা, 2 দাগ সত্য, 3 দাগ সত্য এবং 4 দাগ সত্য। জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্য ড্যাশটি খণ্ডে বিভক্ত। উত্তর হবে 9টি খণ্ডে, অর্থাৎ শূন্যস্থানে বসবে 9টি। গোবিন্দ দাসের করচার প্রকাশকাল 1892, 1894, 1893, 1895। উত্তর হবে 1895। ভুবন মঙ্গল কাব্যের কেবল ড্যাশটি লভ্য? আদিখণ্ড, মধ্যখণ্ড, আদি মধ্যখণ্ড, অন্তখণ্ড। উত্তর হবে আদিখণ্ড। পরের প্রশ্ন দেখো, কোন কোন অঞ্চলে হবে এটা? বাংলা, আসাম, বিহারের কোন কোন অঞ্চলে ড্যাশ কাব্য সুপ্রাচীন কাল থেকে প্রচলিত? চৈতন্য মঙ্গল, চৈতন্য জীবনী, মনসামঙ্গল, ধর্মমঙ্গল। উত্তর হবে মনসামঙ্গল। চৈতন্য পরবর্তী যুগের কাব্যকাহিনীতে প্রভাব লক্ষ্য করা যায় যুক্তিবাদ ও নগরধর্মী বৈষ্ণব দর্শন, মুক্তিবাদ ও যুক্তিধর্মী বৈষ্ণব দর্শন, ভক্তিবাদ ও কীর্তনধর্মী বৈষ্ণব দর্শন, ভক্তিবাদ ও গৌড়ীয় বৈষ্ণব দর্শন। উত্তর হবে ঘ, ভক্তিবাদ ও গৌড়ীয় বৈষ্ণব দর্শন। প্রবোধচন্দ্রোদয় নাটকের নাট্যকার দিগম্বর মিশ্র, গুণরাজ মিশ্র, কৃষ্ণ মিশ্র, গদাধর মিশ্র। উত্তর হবে গ, কৃষ্ণ মিশ্র। চৈতন্য চন্দ্রোদয় নাটকের অঙ্ক সংখ্যা 9, 8, 7, 10। উত্তর হবে 10। কবি কর্ণপুর রচনা করেছেন রসকদম্ব, গৌর গণোদ্দেশ দীপিকা, গোবিন্দমঙ্গল, কৃষ্ণমঙ্গল। উত্তর হবে গৌর গণোদ্দেশ দীপিকা। চৈতন্য চন্দ্রামৃত রচনা করেছেন দয়ানন্দ সরস্বতী, প্রবোধানন্দ সরস্বতী, নিত্যানন্দ সরস্বতী, মহানন্দ সরস্বতী। উত্তর হবে প্রবোধানন্দ সরস্বতী। কবি দ্বিজমাধবের মঙ্গলচণ্ডীর গীতে ড্যাশ লক্ষ্য করা যায়? মঙ্গলপদ, চৈতন্যপদ, বিষ্ণুপদ, চৈতন্য বন্দনা। উত্তর হবে বিষ্ণুপদ। মুরারিগুপ্তের করচা ড্যাশটি স্বর্গে বিভক্ত? 78, 75, 74, 73। উত্তর হবে 78। প্রাক চৈতন্য যুগে রাধা ও ড্যাশ ছিলেন অভিন্না?
দেখো, ক চন্দ্রাবলী, কুবজা, রুক্মিণী, বিশাখা। উত্তর হবে চন্দ্রাবলী। চৈতন্যোত্তর যুগে রাধা শুধু নায়িকা নন, তিনি ছিলেন দেবী স্বরূপা, বিভাব স্বরূপিণী, মহাভাব স্বরূপিণী, ঐশ্বর্য স্বরূপিণী। উত্তর হবে গ মহাভাব স্বরূপিণী। এই ছিল তোমাদের চৈতন্য জীবনী কাব্যের একটা সম্পূর্ণ আলোচনা এবং তার সঙ্গে এমসিকিউ নিয়ে সম্পূর্ণ একটা সামগ্রিক আলোচনা। এর বাইরে তোমাদের কোনো এমসিকিউ কোশ্চেন হতেই পারে না। ক্লাসটা তোমরা ঠিকঠাক করে যদি দেখেছো তাহলে চৈতন্য জীবনী সাহিত্য থেকে আর একটা কোশ্চেনও তোমাদের বাদ যাবে না। এই ছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী কাব্যের সম্পূর্ণ আলোচনা এবং তার সঙ্গে এমসিকিউ নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা। এর বাইরে কোনো এমসিকিউ তোমাদের হতে পারে বলে মনে হয় না। এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেছো এবং ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে গেলে তোমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো ক্লাস এখানেই। চলো, গুড বাই।